তো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? ভালো আছো সবাই? হ্যাঁ, এই তো আছি, বুঝেছি। তো আমরা আগের ক্লাসে কি পড়ছিলাম মনে আছে তোমাদের? এক সপ্তাহ তো হয়ে গেল, এক সপ্তাহ পরে একটা ক্লাস থাকবে। তোমরা করছো, এই 8 জন করছো, আগের ক্লাসটা করছিলা নাকি ভিডিওটা দেখে নিছিলা? কি পড়াইছিলাম মনে আছে? দেখি বলো তো। অ্যালকিন হ্যালাইড না অ্যালকাইল হ্যালাইড থেকে? অ্যালকিন থেকে অ্যালকিন। আরেকটা তো করেছিলাম আমরা, অ্যালকোহল থেকেও অ্যালকাইল হ্যালাইড, অ্যালকিন প্রস্তুত করেছিলাম। অ্যালকোহল থেকে না? অ্যালকোহল আর অ্যালকোহল থেকে করাই নাই? অ্যালকোহল থেকে করাইছিলাম। অ্যালকোহল থেকে করেছিলাম আর অ্যালকাইল হ্যালাইড থেকে করেছিলাম। আর অ্যালকেন থেকে অ্যালকেন থেকে করেছিলাম কিনা, তিনটা পদ্ধতি করেছিলাম কিনা দেখো তো। অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড বানিয়ে তারপরে তাহলে আমরা বইতে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতি, আর একটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি। আর স্যার অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করে তারপরে আবার অ্যালকিন প্রস্তুত করলাম, মানে অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুত করেছিলাম, তাই না? তো আজকে আমাদের প্রস্তুতির কাজ শেষ, অর্থাৎ আমরা অ্যালকিন প্রস্তুতি জানি তিনটি প্রসেসের মাধ্যমে, তার মধ্যে দুইটা প্রসেস সরাসরি ব্যবহার করা হচ্ছে, আর তৃতীয় প্রসেসটা দুইটা ধাপে করা হচ্ছে। ক্লিয়ার বিষয়টা তোমাদের, আশা করি। তারপর আমি একটু রিভিউ করতেছি, কারণ আমি এখন অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়াতে চলে যাব, সেই জন্য। তো ইথাইল, আমরা যখন অ্যালকাইল হ্যালাইড থেকে করছিলাম তখন আমরা কি দিয়েছিলাম মনে রাখতে হবে, এখানে রিয়েজেন্টটা কি, সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়েছিল। আর অ্যালকোহল থেকে যখন করছিলাম তখন আমরা ব্যবহার করছিলাম সালফিউরিক অ্যাসিড। তো এতটুকু ক্লিয়ার আমরা। এবার আসি অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা যখন পূর্বে দুইটা ক্লাস আগে অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া বলছিলাম, অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া যখন আমরা বলছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম অ্যালকেন রাসায়নিক বিক্রিয়া দেয় না। খেয়াল করতে হবে, অ্যালকেন এবং অ্যালকিন, অ্যালকেন রাসায়নিক বিক্রিয়া দেয় না, তারপরে আমরা সেখানে তিনটা রাসায়নিক বিক্রিয়া পেয়েছিলাম: দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, ভাঙন বিক্রিয়া। আর সেখানে অ্যালকেন রাসায়নিক বিক্রিয়া দেয় না, এটার মূল কারণটা আমরা বলছিলাম যে ওইখানে ওর কোনো দ্বিবন্ধন নাই, সবগুলো বন্ধন সিঙ্গেল বন্ধন, সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন, সেই জন্য। তো অ্যালকিন কিন্তু রাসায়নিক বিক্রিয়া দিবে। অ্যালকিন কেন রাসায়নিক বিক্রিয়া দিবে সেটা যদি একটু দেখি, বোর্ড দেখা যায় কিনা দেখো। অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকিনের বিক্রিয়া। এখন অ্যালকিনের যে বিক্রিয়া করব আমরা, সেটা আগে জানতে হবে অ্যালকিন কি রাসায়নিক বিক্রিয়া দেয় কিনা, সেটা আমাদের আগে মুখ্য বিষয়। হ্যাঁ, একটা অ্যালকিন আমরা লিখতে হবে যদি বিক্রিয়া দিবে কি দিবে না সেটা শুরু হওয়ার জন্য। তো আমরা অ্যালকিনের সর্ব লোয়েস্ট যে অ্যালকিনটা, সেই অ্যালকিনের নামটা কেউ একজন বলো, সর্ব লোয়েস্ট অ্যালকিন মানে যাকে দিয়ে অ্যালকিন শুরু হচ্ছে, যার নাম দিয়ে অ্যালকিন শুরু হচ্ছে। ইথিন, ভেরি গুড, পারফেক্ট, সহজ কোশ্চেন ছিল। তাহলে CH2 ডাবল বন্ধন CH2, ঠিক আছে, এটা ইথিন। এখানে বিষয় হলো যে এই যে কার্বন, এখানে কিন্তু হাইড্রোজেন দুইটা কার্বনের সাথে আছে তোমরা জানো, আবার এই হাইড্রোজেন দুটো কার্বনের সাথে আছে, কিন্তু এই কার্বন আর কার্বন নিজেদের মধ্যে ডাবল বন্ধনে আছে। একটা বন্ধন হচ্ছে সিগমা বন্ধন, প্রথমটা যদি বড় ধরে নিচ্ছি সিগমা বন্ধন, তাহলে পরেরটা বাধ্যতামূলক পাই বন্ধন। এখন বলতে পারো স্যার আবার এখানে সিগমা পাই তো বুঝলাম না। হ্যাঁ, সিগমা হচ্ছে যদি একক বন্ধন থাকে সেটা হচ্ছে সিগমা বন্ধন, আর যখনই দুই বন্ধন হবে তখন একটা হবে সিগমা বন্ধন, অপরটা হয়ে যাবে পাই বন্ধন। আর এই সিগমা এবং পাই দুইটাই সমযোজী বন্ধন, তবে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে একটা দুর্বল বন্ধন, একটা একটু শক্তিশালী বন্ধন। তার মানে কোনটা দুর্বল কোনটা শক্তিশালী সেটা জানতে হচ্ছে। এখানে যে সিগমা বন্ধনটা আছে সেটা শক্তিশালী বন্ধন, আর যে পাই বন্ধনটা আছে সেটা হচ্ছে দুর্বল বন্ধন। তোমরা এই বিষয়ে সিগমা এবং পাই এর বিষয়ে কোন কেন দুর্বল কেন শক্তিশালী সেটা উপরে ক্লাসে জানতে পারবা। তো আপাতত আমাদের এটা মাথায় রাখি যে আমরা সিগমা এবং পাই এর যে মধ্যে পাই বন্ধনটা অত্যন্ত দুর্বল বন্ধন, সহজে ভেঙে যায়, আর সিগমা বন্ধনটা সহজে ভাঙে না। তো সেক্ষেত্রে যেহেতু ইথিনের মধ্যে পাই বন্ধন আছে, তাহলে ইথিন সহজে এই বন্ধনটা ভেঙে ফেলতে পারবে।
সহজে ভেঙে ফেলতে পারবে। আর সহজে যদি এই বন্ধনটা ভেঙে যায়, সাপোজ এই বন্ধনটা ভেঙে গেল, তাহলে এই কার্বনের একটা হাত খালি হবে, এই কার্বনের একটা হাত খালি হবে। ঠিক আছে? এখন তুমি এই ইথিনের মধ্যে অন্য যে কিছু যুক্ত করো, মনে করো অন্য কোনো একটা বিকারে হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হাইড্রোজেন ক্লোরাইড, পানি, সালফিউরিক অ্যাসিড, তারপরে তোমাদের মনে করো এখানে হাইড্রোজেন সায়ানাইড, এই যে কত রকম যোগ লিখলাম আমি, সবার মধ্যে প্লাস মাইনাস আছে। তারা কি করবে, ওটাতে দুইটা কার্বনের দুইটা হাত খালি হওয়ার কারণে, মানে যে বন্ধন অটোমেটিকলি ভেঙে যাচ্ছে, সে কারণে এগুলো সবগুলো এখানে যুক্ত হতে পারবে। এই জন্য আমরা বলে নিচ্ছি যে অ্যালকিন অ্যালকেন থেকে বেশি পরিমাণে রাসায়নিক বিক্রিয়া দেয়। পরীক্ষা আসে ওটা যে অ্যালকিন অ্যালকেন থেকে বেশি সক্রিয় কেন, রাসায়নিক বিক্রিয়ায় বেশি সক্রিয় কেন। এক লাইনে আনসার হচ্ছে যে এই অ্যালকিন গুলোর মধ্যে, মানে দ্বিবন্ধনযুক্ত যৌগগুলোর মধ্যে একটা পাই বন্ধন আছে, যে কারণে তারা সহজে ওই বন্ধনটা ভেঙে ফেলতে পারে, আর যে কোনো বিক্রিয়কের সাথে তারা বিকারকের সাথে বিক্রিয়া করতে পারে। আশা করি তোমরা এটা ক্লিয়ার যে ইথিন বা অ্যালকিন, ইথিন তো অ্যালকিনের প্রথম যে মৌলটা বা যৌগটা, তো এক্ষেত্রে মূলত তারা এই পাই বন্ধনের কারণেই রাসায়নিক বিক্রিয়াটা একটু বেশি পরিমাণে দিবে, অর্থাৎ বেশি সংখ্যক পদার্থের সাথে এই অ্যালকিন গুলো রাসায়নিক বিক্রিয়া করতে পারে। এখন আমরা জানবো যে এখানে যে বিষয়টা হলো যে অ্যালকিন তাহলে কি কি ধরনের রাসায়নিক বিক্রিয়া দিয়ে থাকে, অ্যালকিন কি কি ধরনের রাসায়নিক বিক্রিয়া দিয়ে থাকে। তো আমরা যেহেতু দেখলাম এখানে পাই বন্ধনে ভেঙে যাচ্ছে, সর্বপ্রথম যে রাসায়নিক বিক্রিয়াটা অ্যালকিন দিচ্ছে সেটা হলো সংযোজন বিক্রিয়া, সেটা হলো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া, এখন বলতে পারি আমরা সংযোজন বিক্রিয়া মানে কোনো কিছু যুক্ত করা, তার মানে অ্যালকিন সংযোজন বিক্রিয়া দিবে। আমি আবার বলে নেই, তোমাদের ইথিন দিয়ে যদি আমি বিক্রিয়াগুলো কমপ্লিট করি, মানে ইথিন দিয়ে যদি আমি বিক্রিয়াগুলো লিখি, ঠিক একইভাবে একই একই টেকনিকে ইথিনের পরে প্রোপিন আছে, বিউটিন আছে, এগুলো দ্বারা একই সিস্টেম করতে পারবে। মানে প্রসেসটা কি সেটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে, তাহলে ইথিনের মাধ্যমে তোমরা অন্য সকল রাসায়নিক বিক্রিয়াগুলো আশা করি করতে পারবা। তো এক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে অ্যালকিন সংযোজন বিক্রিয়া দিবে। এখন সংযোজন তো অনেক কিছুই করতে পারি, তো আমরা প্রথম যে সংযোজন বিক্রিয়াটা জানতে চাচ্ছি, সংযোজন বিক্রিয়ার মধ্যে ক্লাসিফিকেশন আসবে। প্রথম সংযোজন বিক্রিয়াটা হচ্ছে আমাদের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। অর্থাৎ আমরা ইথিনের মধ্যে, দ্যাট মিন্স অ্যালকিনের মধ্যে হাইড্রোজেন সংযোজন করতে চাচ্ছি। আমরা যদি এক্সাম্পল স্বরূপ লিখি, আমি বাংলা কথাগুলো বইতে আছে, তোমরা বই দেখবা, আমি শুধুমাত্র রিয়াকশনটা করে বুঝে দিচ্ছি যে আমি ইথিনের মধ্যে সংযোজন বিক্রিয়া করব। তো ইথিন, একটা ইথিন লিখি আমরা, CH2 ডাবল বন্ধন CH2, CH2 ডাবল বন্ধন CH2। এখানে যদি আমি হাইড্রোজেন যুক্ত করি, H2 যুক্ত করি, তাহলে আমাদের বিক্রিয়া কি হবে? যখনই আমি হাইড্রোজেন যুক্ত করব তখন আমার এই ইথিনের দ্বিবন্ধনটা, দ্যাট মিন্স পাই বন্ধনটা ভেঙে যাবে। তো পাই বন্ধনটা ভেঙে গেলে এই কার্বনের একটা হাত খালি হবে, এই কার্বনের একটা হাত খালি হবে। খেয়াল করো, আমি মুছে দিচ্ছি এখন আপাতত বোঝার জন্য। এই কার্বনের একটা হাত খালি হবে, এই কার্বনের একটা হাত খালি হবে। রাইট? হ্যাঁ, সেক্ষেত্রে দেখো আবার ইথিনের সাথে যখন আমি হাইড্রোজেনটা যুক্ত করব তখন সাথে সাথে ইথিনের বন্ধনটা ভেঙে যাবে। তো ইথিনের বন্ধন ভেঙে গেলে কি হয় সেটা দেখো, CH2 এখন আর ডাবল বন্ধন থাকবে না, পাই বন্ধনটা ভেঙে গেল। CH2 পাই বন্ধন যেহেতু ভেঙে গেছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাত খালি হবে কার্বনের, এখানে একটা হাত খালি হবে। আর এখানে ওই যে হাইড্রোজেন মানে দুইটা হাইড্রোজেন পরমাণু, তাহলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, আবার এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। তো তোমরা খেয়াল করো, যেখানে CH2 সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলো, আবার এখানে CH2 সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলো, তাহলে আমরা এভাবে না লিখে এভাবে তো লিখে দিতে পারি, তাই না? এখানে একটা 3 দিয়ে দিতে পারি, অর্থাৎ CH3, আর এখানে একটা হাইড্রোজেন যেহেতু যুক্ত হচ্ছে আমরা লিখতে পারি CH3। তাহলে দেখুন ওটার নাম কি, ইথেন। আবার বলে নিচ্ছি, তাহলে ইথিনের মধ্যে যখন আমরা হাইড্রোজেন যুক্ত করতেছি তখন আমাদের যে যৌগটা পাচ্ছি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে, সেটা হয়ে যাচ্ছে ইথেন। অ্যালকিন থেকে হয়ে গেছে অ্যালকেন। এই সংযোজন প্রক্রিয়াটা কি সবাই বুঝছো কিনা বলো, আমাকে রেসপন্স করতে হবে, নতুবা আমি নেক্সট পর্বটাতে যাব একই প্রসেসে।
ঠিক আছে, দেখো তাহলে কোন জায়গাটা রিঅ্যাকশনটাই বুঝো নাই। যদি হ্যাঁ, যদি ইথিন, তোমাদেরকে একটু প্রথমে বুঝতে হবে ইথিনের মধ্যে ডাবল বন্ধন আছে, অর্থাৎ একটা পাই বন্ধন একটা সিগমা বন্ধন আছে। যখনই আমি হাইড্রোজেন যুক্ত করতে যাব তখন এই পাই বন্ধনটা, এই পাই 2 নম্বর বন্ধনটা ভেঙে যাবে। একটা বন্ধন ভাঙা মানে হচ্ছে দুই পরমাণু দুইটা হাত খালি হওয়া, অর্থাৎ তারা আরো দুইটার সাথে যুক্ত হতে পারবে। তো আমরা হাইড্রোজেনের সাথে যুক্ত করতে গেলেই এখানে এখানে CH2 ছিল, তো এখানে CH2 ছিল, দেখো তাহলে এখানে একটা হাত খালি হয়ে এই বন্ধনটা তো এখন আর নাই, পাই বন্ধন এই বন্ধনটা নাই। তাহলে এই কার্বনের একটা হাত খালি হবে, ঠিক আছে, এই কার্বনের একটা হাত খালি হবে, এই কার্বনের একটা হাত খালি হবে। একটা বন্ধন ভাঙলে যাদের মধ্যে বন্ধনটা ছিল তাদের দুইটা হাত খালি থাকে, মানে তারা আরো দুইটা বন্ধন বানাতে পারে। এই কার্বন, তাহলে এই কার্বন পরমাণুটা এখন কার সাথে যুক্ত হবে? এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে আমরা কি যুক্ত করতেছি? হাইড্রোজেন যুক্ত করতেছি, কিন্তু হাইড্রোজেন মানে হচ্ছে হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেনের দুইটা পার্ট, একটা হলো একটা হাইড্রোজেন আর একটা হলো আরেকটা হাইড্রোজেন। এখানেও কিন্তু এই বন্ধনটা ভেঙে যাবে, তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু আমরা পাচ্ছি। আর এদিক দিয়ে আবার বন্ধন ভেঙে দুইটা হাত খালি হয়ে গেল, তাহলে এই হাইড্রোজেন পরমাণুটা ঢুকবে এই জায়গায় এই কার্বনে, আর এই হাইড্রোজেন পরমাণুটা যাবে এই কার্বনে। তার মানে বিষয়টা কি হলো? বিষয়টা হলো এরকম, এখানে একটা হাইড্রোজেন নতুন করে আসবে, এখানে একটা হাইড্রোজেন নতুন করে বাড়বে, তার মানে এখানে CH2 হবে না, এখানে হবে CH3। এখানে একটা হাইড্রোজেন নতুন করে বাড়বে, তাহলে এখানে হবে CH3। তোমরা খেয়াল করো, তাহলে CH3 বন্ড CH3, এটা কি? এটা হচ্ছে ইথেন। তার মানে ইথিন থেকে আমরা ইথেন পেয়ে গেছি, কি যুক্ত করার মাধ্যমে? হাইড্রোজেন যুক্ত করার মাধ্যমে। আর এটাকে আমরা বলতেছি হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। লেখাটা কিভাবে লিখবো, মানে বাংলা কথাটা আমরা কিভাবে লিখবো সেটা লিখবো, যে ইথিন হাইড্রোজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে ইথেন তৈরি করে। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, স্যার পাই বন্ধনটা কি এমনি এমনি ভেঙে যাবে? এটার কোনো কিছু দিতে হবে না। হ্যাঁ, এখানে এটা কথা থাকে, পাই বন্ধনটা ভেঙে যাবে, কিন্তু সেখানে আমরা কিছু প্রভাবক ব্যবহার করব। আর এই প্রভাবকের নামটা হচ্ছে নিকেল প্রভাবক, অর্থাৎ নিকেল ধাতু ব্যবহার করতে হবে। নিকেলের গুঁড়া, নিকেলের যে চূর্ণ ব্যবহার করলে এই বিক্রিয়াটা হবে। শুধু নিকেল ব্যবহার করলেও হবে না, সেখানে একটা টেম্পারেচারের বিষয় আছে, অর্থাৎ টেম্পারেচারটা রাখতে হবে 180 থেকে 220 ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা রাখতে হবে 180 থেকে 220। আর নিকেল ধাতু দিয়ে যখন আমি কোনো ইথিন গ্যাসের মধ্যে হাইড্রোজেন গ্যাস ফ্লো করব, তখন দেখবো যে ওই ইথিন গ্যাসগুলো ইথেন হয়ে গেছে, অর্থাৎ আমাদের রাসায়নিক বিক্রিয়া করে কমপ্লিটলি ইথেন যৌগ তৈরি করে নিচ্ছে। এখন কি বুঝছো কিনা বলো তো সবাই? তাহলে এবার একটু একই একই ফর্মুলেশন দেখো, আমরা কি কি সংযোজন করলাম? হাইড্রোজেন সংযোজন। আমি এবার একটা ব্রুমিন সংযোজন করব বা হ্যালাইড সংযোজন করব, ব্রুমিন সংযোজন বলতে পারো। ব্রুমিন সংযোজন, ব্রুমিন মানে হচ্ছে ব্রুমিন যুক্ত করব, ব্রুমিন সংযোজন বিক্রিয়া বা হ্যালোজেন সংযোজন বলতে পারো, কারণ ব্রুমিন, ক্লোরিন, আয়োডিন এগুলো তো হ্যালোজেনই। ব্রুমিন সংযোজন বিক্রিয়া, ব্রুমিন সংযোজন বিক্রিয়া। এখন দেখো ব্রুমিন সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে, তো তোমরা তো ব্রোমিনের সংকেত জানো, তাহলে আমি এখানেও কিন্তু আমি এক্সাম্পল ইথিন রাখতেছি, আমি সবগুলো ইথিন দিয়ে করাচ্ছি, তোমরা সবগুলো বাসায় প্রোপিন দিয়ে ট্রাই করবা বা বিউটিন দিয়ে ট্রাই করবা, প্রসেস কিন্তু দ্বিবন্ধন জায়গায় থাকবে। তো ব্রোমিন সংযোজন বিক্রিয়ার মধ্যে আমরা কি দিব? আমরা একটা ইথিন লিখি CH2 ডাবল বন্ধন CH2 যোগ ব্রোমিন দ্রবণ Br2। এখন খেয়াল রাখতে হবে যে ব্রোমিন আছে না, এই ব্রোমিনটা একটা সলিউশন, অর্থাৎ ব্রোমিনের একটা তরল পদার্থ। ব্রোমিন গ্যাসও পাওয়া যায়, তো আমরা ব্রোমিন গ্যাসটাকে তরলে কনভার্ট করেই এখানে দিব, ব্রোমিন দ্রবণ দিব। ব্রোমিন দ্রবণের একটা নির্দিষ্ট কালার আছে, অর্থাৎ ব্রোমিন দ্রবণের কালার হচ্ছে লাল কালার। ব্রোমিন যে তরল পদার্থটা, ব্রোমিন যে গ্যাসের যে, এটাকে যখন আমরা লিকুইড বানাই ফেলবো তখন সেই কালার হয়ে যাবে লাল বর্ণ, তাহলে লাল দ্রবণ, ব্রোমিনের লাল দ্রবণ। আমরা যখন এই ব্রোমিন গ্যাস ইথিনের মধ্যে বা দ্যাট মিন্স অ্যালকিনের মধ্যে দিব, তখন বিক্রিয়া হবে। বলতে পারো স্যার এখানে কোনো ধরনের এই কি বলে প্রভাবক বা তাপমাত্রা বেরি করবে কিনা? হ্যাঁ, এখানে কোনো ধরনের তাপমাত্রাও দিতে হবে না, আবার কোনো প্রকার প্রভাবকও দিতে হবে না, শুধুমাত্র ব্রোমিন গ্যাস দিলেই হবে, ব্রোমিনের যে দ্রবণ ব্যবহার করলেই হবে। কোথায়? ইথিনের মধ্যে। করলে কি হবে দেখো, ব্রোমিনের উপস্থিতিতে অটোমেটিকলি পাই বন্ধনটা আবার ভেঙে যাবে। তো একই কনসেপ্ট, যদি আবার আমরা পাই বন্ধনটা ভেঙে ফেলি, মানে CH2 ডাবল বন্ধন ছিল, তো এখন আর ডাবল বন্ধন নাই, একটা বন্ধন CH2
ঠিক আছে, দেখো CH2 ডাবল বন্ধন CH2, তার মানে এই কার্বনের একটা হাত আমি এখন কম লিখলাম, এই কার্বনের একটা হাত কম লিখলাম, ধরে নিচ্ছি এই কার্বনের দুইটা হাত আমি আলাদা আলাদা করে আলাদা আলাদা করে খালি রেখে দিলাম। তো এখানে এই যে আমাদের বিকারকটা কি, মানে আমরা কি যুক্ত করতেছি, ব্রোমিন। দেখো Br2 মানে বিআর বন্ধন বিআর, এখানে এই বন্ধনটা ভেঙে গেলে কয়টা বিআর পাওয়া যাবে বলো তো? Br2 তে কয়টা বিআর পাওয়া যাবে? দুইটা বিআর পাওয়া যাবে। একটা বিআর যুক্ত হবে এখানে আর আরেকটা বিআর যুক্ত হবে এখানে। তাহলে এখন এই যোগটা তো আমি বন্ধন আকারে লিখলাম, কিন্তু বইতে কিন্তু বন্ধন আকারে লেখা নাই, বইতে ডাইরেক্ট সংকেতটা লেখা। কি সংকেত লেখা দেখো, আমি এটা উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি। বইতে এমন করে লেখা CH2Br বন্ড CH2Br, এক কথাই। আমি এটা বন্ধন আকারে দেখালাম, ওখানে বন্ধন ছাড়াই অর্থাৎ যোগটা এইভাবে লেখে। তো তোমরা এটা কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, বিআরটা এভাবে লিখছে মানে এখানে বন্ধনের সাথেই আছে। তাহলে CH2Br বন্ড CH2Br, এটাকে আমি একটু ভেঙে লিখলে বোঝার জন্য এইভাবে লিখলাম, এইভাবে আমরা লিখতে পারি। এখন এটার নাম কি? এটার নাম হচ্ছে ডাইব্রোমো ইথেন। এটার নাম নিচে দিয়ে লিখি, দেখা যাবে ডাইব্রোমো ডাইব্রোমো ইথেন। এটা একই কথা, এটা তো ওটাই, ওই যোগই। তাহলে দেখো আমাদের কি বিষয় দাঁড়ালো, যে ইথিন যখন কোনো ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে তখন সে ডাইব্রোমো ইথেন তৈরি করে। বলতো যে উৎপাদগুলো আমরা পেলাম সেখানে ডাইব্রোমো ইথেন যে উৎপাদ পেলাম সেখানে কোনো ব্রোমিন আছে কিনা, দেখো তো আলাদা করে কোনো ব্রোমিন দ্রবণ মানে Br2 কোনো আছে এখানে? এখানে কোনো আলাদা করে Br2 নাই, বিআর আছে কিন্তু সেইগুলো তো ওই বন্ধনের মধ্যে ঢুকে গেছে। তার মানে যৌগ, নতুন যৌগ হচ্ছে যে ডাইব্রোমো ইথেন, যেখানে আলাদা করে বিআর নাই। তার মানে ওই দৃষ্ট যে সলিউশনটা তৈরি হবে, পদার্থটা যে তৈরি হবে, সেখানে কোনো ধরনের লাল দ্রবণ দেখা যাবে না, মানে ব্রোমিন থাকবে না, যেহেতু ব্রোমিন গ্যাস যেহেতু থাকবে না বা তরল পদার্থ যেহেতু থাকবে না, তার কালারটা থাকবে না। তাহলে এখানে দেখো যখন আমরা ইথিনের মধ্যে ব্রোমিন গ্যাস দিব, দেখবো যে ওই পাত্রের মধ্যে কোনো ধরনের কালার নাই, মানে যে তরল পদার্থ ছিল সেই তরল পদার্থের কালার চলে গেছে। কালার চলে গেছে মানে কি, ব্রোমিন দ্রবণের মধ্যে কি যেন দিলাম তারপর কালার চলে গেছে, তার মানে হচ্ছে যে যৌগের মধ্যে ব্রোমিন মিশানো হয়েছিল সেই যৌগটা অবভিয়াসলি ইথিন ছিল, মানে অ্যালকিন ছিল, দ্বিবন্ধনযুক্ত কোনো যৌগ ছিল। এটাও একটা সংযোজন বিক্রিয়া, এটাকে আমরা বলি অসম্পৃক্ততার শনাক্তকরণের পরীক্ষা। মানে ডাবল বন্ধন আছে কি নাই সেটা কিন্তু আমরা ব্রোমিন দ্রবণের দেওয়ার মাধ্যমে কিন্তু কনফার্ম হতে পারি, যে ব্রোমিন দিলাম, ব্রোমিন কালার দ্রবণ ছিল, এখন দেওয়ার পরে কালার দ্রবণ নাই, মানে রংটা চলে গেছে, লাল বর্ণটা বিদূরিত হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, তার মানে অবশ্যই ব্রোমিন এমন একটা যৌগের সাথে বিক্রিয়া করছে যে যৌগের মধ্যে দ্বিবন্ধন ছিল। এই জন্য এটাকে একটা শনাক্তকারী পরীক্ষা বলা হয়, অ্যালকিন শনাক্তকারী পরীক্ষা বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকারী পরীক্ষা। দ্বিবন্ধনযুক্ত যৌগ আছে কি না নাই সেটার জন্য ব্রোমিন দ্রবণ ব্যবহার করা হয়। ব্রোমিন দ্রবণ একটি এমন একটি দ্রবণ যে দ্রবণ তার কালার চেঞ্জ করে ফেলে, অর্থাৎ সে বিক্রিয়া করে ফেলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দ্যাট মিনস আমি দ্বিবন্ধনযুক্ত, তিন বন্ধনযুক্ত যৌগগুলোকে বোঝাচ্ছি। তো আশা করি আমরা ব্রোমিন সংযোজন বিক্রিয়াটা বুঝতে পারলাম। হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দিল, ব্রোমিন সংযোজন বিক্রিয়া দিল, সেই রকম করে আরো অনেক সংযোজন বিক্রিয়া দেয়। তার মধ্যে তৃতীয় যে সংযোজন বিক্রিয়াটি সেটি হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া। তিন নম্বর যেটা হলো সেটা হলো পানি সংযোজন বিক্রিয়া, H2O সংযোজন বিক্রিয়া। পানি সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে আমি অ্যালকিনের মধ্যে, দ্যাট মিনস ইথিনের মধ্যে এক্সাম্পল স্বরূপ আমরা সেখানে পানি দিয়ে দিলে কি বিক্রিয়া হবে বা কি তৈরি হবে। তো আমরা একটা ইথিন আবার লিখি CH2। এবার আশা করি তোমাদের বিষয়গুলো ইজি হয়ে যাবে, কারণ প্রতিবার একই কাহিনী হচ্ছে, একই ধরনের প্রসেস আসতেছে। যখন আমি ইথিনের মধ্যে পানি দিব অর্থাৎ H2O দিব, ইথিনের মধ্যে আমি যখন পানি যুক্ত করলাম বিক্রিয়া করবে, এক্ষেত্রে কোনো ধরনের প্রভাবক দিতে হবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, এটা মনে রাখতে হবে কোন বিক্রিয়া কোন সংযোজনে আমরা কি ধরনের প্রভাবক ব্যবহার করতেছি সেটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে আমরা ব্রোমিন দ্রবণ সংযোজন বিক্রিয়ায় কোনো ধরনের প্রভাবক এবং কোনো ধরনের
তাপমাত্রা বা এগুলো ব্যবহার করি নাই, কিন্তু আমাদের পানি সংযোজন বিক্রিয়া এসে কিন্তু আমাদেরকে উচ্চ তাপ দিতে হবে। উচ্চ তাপ মানে অনেক তাপ দিতে হবে, উচ্চ তাপও দিতে হবে, উচ্চ চাপও দিতে হবে। উচ্চ তাপ এবং উচ্চ চাপ মানে প্রচুর পরিমাণে তাপ দিতে হবে, প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করতে হবে, প্রেসার দিতে হবে। আর একটা অ্যাসিড ব্যবহার করতে হবে, সেই অ্যাসিডের নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। আমি সংকেত লিখে দিচ্ছি, PH3PO4, এটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড। তোমরা বাংলা লিখে দিতে পারো যদি সংকেত লিখতে না পারো, সংকেত পারবে, এটা সহজ সংকেত, H3PO4 ফসফরিক অ্যাসিড। তাহলে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ তাপ এবং উচ্চ চাপে পানি যদি কোনো ইথিন তথা অ্যালকিনের মধ্যে দেওয়া হয় তখন সেখানে অ্যালকোহল তৈরি হয়, তখন সেখানে অ্যালকোহল তৈরি হয়। তো ক্লিয়ার বিষয় যে আমরা কি বললাম স্যার, আমরা বললাম যে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ তাপ এবং উচ্চ চাপে ইথিন তথা অ্যালকিন, যে কোনো অন্য অ্যালকিন হতে পারে, পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, অ্যালকোহল তৈরি করবে। এখন তোমরা বলতে পারো স্যার অ্যালকোহল তো আমরা অনেক অ্যালকোহল আছে, 2 কার্বন যুক্ত, 3 কার্বন যুক্ত, 4 কার্বন যুক্ত, এটা ইজিলি বিষয়, এখানে আছে 2 কার্বন যুক্ত যৌগ, তাহলে অ্যালকোহলটা তৈরি হবে 2 কার্বন যুক্ত একটা অ্যালকোহল। দ্যাট মিন্স আমি সামনে লিখতেছি না, নিচে লিখতেছি, নিচে লিখি দেখো, কম্পাউন্ডটা উৎপন্ন প্রোডাক্টটা নিচে লিখতেছি। CH2 ডাবল বন্ধন ছিল, তো এখন আমি একটা বন্ধন দিচ্ছি, আরেকটা বন্ধন ভেঙে গেছে, মানে পাই বন্ধনটা ভেঙে গেছে। এই কার্বনের একটা হাত খালি আছে, এই কার্বনের একটা হাত খালি আছে। কিছুক্ষণ আগে যে দুটি রিয়েকশন করলাম তখন একটাতে বি আর একটাতে বি আর একটাতে হাইড্রোজেন আর একটাতে হাইড্রোজেন, কিন্তু এখানে তো পানি H2O। এখন আমাদের একটু জানতে হবে পানির মধ্যে কি কি আছে, H2O, এটার মধ্যে কি কি আছে তোমরা অবশ্যই জানো, এটার মধ্যে যে হাইড্রোজেন একটা আছে আর একটা OH আছে। আমাদের আসলে দুইটা জিনিস জানতে হবে, একটা প্লাস আর মাইনাস, হাইড্রোজেন প্লাস আয়ন, OH মাইনাস আয়ন, অর্থাৎ পানি হাইড্রোজেন প্লাস আয়ন আর OH মাইনাস আয়ন দ্বারা তৈরি। আর যেহেতু সংযোজন বিক্রিয়া আমি পানি দিচ্ছি, তার মানে আমি এটাও তো বলতে পারি আমি H প্লাস আয়ন দিচ্ছি আর OH আয়ন দিচ্ছি। এখন ইথিনের মধ্যে যে দুইটা হাত খালি হলো, ইথিনের কার্বনের কার্বনের দুই বন্ধন যেখানে ছিল সেখানে একটাতে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে আর একটাতে OH টা যুক্ত হবে, একটাতে হাইড্রোজেন প্লাস আয়ন যুক্ত হবে আর একটাতে OH যুক্ত হবে। যে তোমরা বলতে পারো স্যার কোনটাতে কি দিব, যেহেতু এখানে দুইটাতে সমান সমান কার্বন আছে, সমান সমান হাইড্রোজেন আছে, ইচ্ছা মতো দেওয়া যায়। তোমরা এখানে আমি এখানে OH দিচ্ছি আর এখানে আমরা হাইড্রোজেন দিচ্ছি, মানে পানির যে দুইটা পার্ট। এখন দেখো এটার নাম কি, CH2 আর এখানে একটা S মানে CH3। তোমাদেরকে আমি বোঝানোর জন্য আবার লিখছি CH3 সংক্ষেপে আর কি। আর এখানে দেখো CH2OH, মানে আমরা যদি বন্ড আকারে না লিখি CH2OH, দেখো তো এটা একটা অ্যালকোহল না, CH3 বন্ধন CH2OH মানে কি ইথানল, এটার নাম হচ্ছে ইথানল, ইথানল। তাহলে আমরা ইথিনের মধ্যে পানি দিলে যে অ্যালকোহলটা তৈরি হবে সেই অ্যালকোহলটার নাম হচ্ছে ইথানল। খেয়াল রাখতে হবে শুধু পানি দিয়ে দিলেই অ্যালকোহল হয়ে যাবে না, সেখানে উচ্চ তাপ, উচ্চ চাপ এবং ফসফরিক অ্যাসিড উপস্থিত থাকতে হবে, তাহলেই সংযোজন বিক্রিয়ার মাধ্যমে, পানি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে ইথানল তৈরি হবে। তো অনেকের প্রশ্ন হতে পারে স্যার প্রোপানল বানানোর জন্য তাহলে কি আমরা ইথিন দিয়ে পারবো? হ্যাঁ, ইথিন দিয়ে অবভিয়াসলি আমরা পারবো না, কারণ ইথিনে কার্বন হচ্ছে মাত্র 2টা। আমি যদি প্রোপানল মানে 3টা কার্বন যুক্ত অ্যালকোহল তৈরি করতে চাই তাহলে আমাকে 3 কার্বন যুক্ত ইথিন অ্যালকিন নিতে হবে, মানে সিএইচ প্রোপিন নেওয়া লাগবে। প্রোপিন নিয়ে আমি যদি পানি দিই তাহলে প্রোপানল তৈরি হয়ে যাবে। আমাদের যে 3 নাম্বার সংযোজন বিক্রিয়াটা সেটা হলো পানি সংযোজন বিক্রিয়া। আমি পানি সংযোজন বিক্রিয়াটা দেখালাম, আশা করি তোমরা বুঝছো। এখন আমরা পরবর্তী সংযোজন বিক্রিয়াটাতে যাচ্ছি, সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা জারক পদার্থ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা জারক পদার্থ, খেয়াল রাখতে হবে। জারক পদার্থ হচ্ছে সবকিছুকে জারিত করে ফেলে, অর্থাৎ সব পুড়িয়ে ফেলে বা এটাকে ভ্যানিশ করে দেয়, অক্সিজেন যুক্ত করে দেয়। মনে রাখবা জারণ মানে হচ্ছে অক্সিজেন সংযুক্ত করা, মানে হচ্ছে ওই যৌগের মধ্যে অক্সিজেন দিয়ে দিবে, কে দিবে, যে জারক পদার্থ। তো আমাদের রসায়নে একটা জারক পদার্থ, উত্তম জারক পদার্থের নাম হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এরকম আরেকটা জারক পদার্থের নাম হচ্ছে
পটাশিয়াম ডাইক্রোমেট। আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংযোগ তোমরা অনেকে জানো মনে হয় KMnO4, তোমরা দেখছো এটা কি KMnO4, আমি বাংলা লিখি নাই, সংকেত লিখলাম KMnO4। এটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি জারক পদার্থ। এই জারক পদার্থ যদি কোনো কিছুর মধ্যে দেওয়া হয় তাহলে সেই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে, অর্থাৎ সে জারিত করে। কাকে জারিত করে? যাকে দিছো তাকে জারিত করে। তো আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ করব, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ করব। কাকে জারণ করব? ওই যে আমরা যাদের যাদের রাসায়নিক বিক্রিয়া আজকে পড়তেছি, অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া করতেছি, তাহলে অ্যালকিনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করব। ঠিক আছে? এখন এটাও কিন্তু সংযোজন বিক্রিয়া, তবে এটা একটি বিশেষ ধরনের সংযোজন বিক্রিয়া হওয়ার কারণে আমরা এটা বলি নাই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংযোজন, বা আগেরগুলো যেমন ক্লোরিন সংযোজন, ব্রোমিন সংযোজন, পানি সংযোজন অথবা হাইড্রোজেন সংযোজন, এরকমটা না বলে বলতেছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। খেয়াল রাখতে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দিলেই আমাদের উৎপাদ কি হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা আবার আগের মতো আমাদের আগের সেই তথাকথিত পরিচিত যে অ্যালকিনটা, মানে ছোট কার্বনযুক্ত অ্যালকিনটা, সেটা নিচ্ছি ইথিন CH2 ডাবল বন্ধন CH2। ঠিক আছে? এটার মধ্যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিব। তো তোমাদের আমি বলে রাখি, এটা তো আমি অবশ্যই দিব পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কিছু একটা নেচার আছে, অর্থাৎ তার একটা স্পেশাল আইডেন্টিটি আছে। সেই আইডেন্টিটিটা কি? দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, ওকে সাধারণত যদি এরকম করে নরমালি রাখা হয়, তো ও কি করে? একটা জায়মান অক্সিজেন তৈরি করে। জায়মান অক্সিজেন এটা আবার কি? যখন কোনো অক্সিজেন পরমাণু মুক্ত অবস্থায় থাকে, আমরা জানি পরমাণু কখনো মুক্ত অবস্থায় থাকে না, অণু আকারে থাকে, কিন্তু কোনো অক্সিজেন যদি মুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় জায়মান পরমাণু বা জায়মান অক্সিজেন। তো এক্ষেত্রে যে অক্সিজেনটা আমরা পাই, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে তোমরা খেয়াল করো কয়টা অক্সিজেন আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে 4টা অক্সিজেন আছে। এর মধ্যে ম্যাঙ্গানিজ অক্সাইড 2টা অক্সিজেন নিয়ে ফেলে, আর আরেকটা অক্সিজেন, যেহেতু এটা একটা জলীয় দ্রবণ, মানে সলিউশনের মধ্যে ইয়ে থাকে, পানি থাকে বা হাইড্রো অক্সাইড থাকে, সরি, হ্যাঁ, আরেকটা অক্সিজেন, পটাশিয়াম যে আছে, পটাশিয়ামের সাথে আরেকটা অক্সিজেন যুক্ত হয়, পরে ওইখানে একটা হাইড্রোজেন চলে আসে, ইয়ে থেকে, কম্পাউন্ড থেকে আসবে একটা হাইড্রোজেন, পটাশিয়াম হাইড্রোক্সাইড, দেখো অক্সিজেন 3টা ইউজ হয়ে গেল, আর একটা অক্সিজেন মুক্ত অবস্থায় থাকে, আর ওই অক্সিজেনটাকে আমরা জায়মান অক্সিজেন বলতেছি। তোমাদের এত কিছু মনে রাখতে হবে না, তোমরা এটা মনে রাখো, যখন কোনো জারক পদার্থ বলবে, সেই জারক পদার্থ নিজে নিজে ভেঙে এক ধরনের এই জায়মান অক্সিজেন তৈরি করবে। সকল জারক পদার্থ, পৃথিবীতে যত জারক পদার্থ আছে, সব জারক পদার্থের কাজ হচ্ছে একটা মুক্ত অক্সিজেন তৈরি করে দেওয়া, জায়মান অক্সিজেন তৈরি করে দেওয়া। সে সেই কাজটাই করবে। আর যদি কখনো প্রাসঙ্গিকভাবে আমি বলি, যদি কখনো বিজারক পদার্থের কথা বলা হয়, যে কোনো একটা বিজারক পদার্থ না হয়েছে, তাহলে সেই বিজারক পদার্থ একটা মুক্ত হাইড্রোজেন তৈরি করে দিবে। অর্থাৎ হাইড্রোজেন লিখে যদি আমি এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে বুঝবো এটা জায়মান হাইড্রোজেন। আর যদি অক্সিজেন লিখে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়, তাহলে বুঝবো এটা জায়মান অক্সিজেন। এখন আমাদের এই রাসায়নিক বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়েছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন আমরা ব্যবহার করব, মূলত সে কি করে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় অবস্থায় দিতে হয়, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে সহকারে দিতে হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড একসাথে, তুমি ইচ্ছা করলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইডও লিখতে পারো, সোডিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো, সমস্যা নাই, যে কোনো একটা খাদ দিতে হবে। তো আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডে দিলাম। তো পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিক্স করলে ওই সলিউশনের মধ্যে 2টা পদার্থ তৈরি হবে। একটা পদার্থ হচ্ছে পানি, আর আরেকটা পদার্থ হচ্ছে জায়মান অক্সিজেন, যেটার কথা এতক্ষণ ধরে বললাম। তাহলে ইথিনের মধ্যে আমরা পানি এবং জায়মান অক্সিজেন দিচ্ছি, এটা চিন্তা করার কোনো কারণ নাই। পানি আর জায়মান অক্সিজেন আমরা দেই নাই, কিন্তু আমরা দিয়েছি কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড নিজেরা বিক্রিয়া করিয়ে জায়মান অক্সিজেন আর পানি তৈরি করে। ঠিক আছে? এই জায়মান অক্সিজেনই আমার এই রাসায়নিক বিক্রিয়াটা করতে সহায়তা করবে। কি সহায়তা করবে? দেখো, আমাদের এই ইথিনের যে দ্বিবন্ধন ছিল,
সে দ্বিবন্ধনটাকে ভেঙে দিবে, অর্থাৎ CH2 ডাবল বন্ধনে দেখেন একটা বন্ধন CH2, CH2 ডাবল বন্ধনে দেখেন এখন একটা বন্ধন CH2, আর এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি। ওই যে জায়মান অক্সিজেন আছে এখানে, জায়মান অক্সিজেন থাকার কারণে একটা অক্সিজেন এখানে আসবে, একটা অক্সিজেন এখানে আসবে। দেখো অক্সিজেনের আবার দুই হাত, এক হাত তো কার্বনের সাথে, আর এক হাতটা কি খালি থাকবে না, সেখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, আবার এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। তার মানে CH2 ডাবল সিঙ্গেল বন্ধন CH2, এখানে একটা OH মূলক, এখানে একটা OH মূলক। খেয়াল করো, OH কে আমরা বলতেছি যে হাইড্রোক্সিল মূলক বা অ্যালকোহল মূলক। এখানে কয়টা অ্যালকোহল আছে? দুইটা অ্যালকোহল আছে, এই জন্য এটার নাম হচ্ছে ডাইল। কি হল? ডাইল। আর যখন কোনো যৌগের মধ্যে দুইটা অ্যালকোহল যুক্ত থাকে তাদেরকে কেমিস্ট্রির ভাষায় গ্লাইকল বলা হয়। কি বলা হয়? গ্লাইকল। গ্লাইকল। মনে রাখবা, যখন দুইটা অ্যালকোহল মূলক কোনো যৌগের মধ্যে যুক্ত থাকে সেই যৌগটার নাম অবভিয়াসলি গ্লাইকল হবে। কিন্তু এটা কি গ্লাইকল? অর্থাৎ এটা কার্বন কয়টা আছে? দুইটা কার্বন আছে, আবার এক বন্ধন আছে, তার মানে এটা হচ্ছে ইথেন। ইথেন বা ইথিন। তো এটা হচ্ছে ইথেন থেকে আমরা যেহেতু করছি, এটা ইথিন থেকে যেহেতু আমরা করছি, এই জন্য এটার নাম হচ্ছে ইথিন। ইথিন থেকে এই গ্লাইকলটা পাওয়া যাচ্ছে, কি যেটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। তাহলে ইথিলিন গ্লাইকল আমরা এই ইথিন থেকে পেয়ে যাচ্ছি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে। এটাকে বইতে জারণ বিক্রিয়া বলতেছে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা জারণ। তো একই কথা, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা যদি কোনো অ্যালকিনকে জারণ করা হয় তাহলে আমাদের যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে কি, আমাদের সেই যৌগটা হচ্ছে তোমাদের ইথিলিন গ্লাইকল। হ্যাঁ, এইটা একটা সংযোজন বিক্রিয়া। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে এটাও এক অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণের ব্যবহৃত হয়। তাহলে কেন? তার আগে যে ব্রুমিন দ্রবণটা আমরা সংযুক্ত করছি সেখানে ব্রুমিনের লাল দ্রবণটা কি হয়ে গেছে, মানে ভ্যানিশ হয়ে গেছে, সেই জন্য এটা একটা শনাক্তকারী পরীক্ষা হিসাবে, মানে দ্বিবন্ধন আছে এটা দেখার জন্য বোঝা যায়। ঠিক এখানেও এই বিষয়টা এরকম, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যে দ্রবণটা ব্যবহার করা হচ্ছে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যে পদার্থটা ব্যবহার করা হচ্ছে এর কালার হচ্ছে গোলাপি বর্ণ। অর্থাৎ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যখন আমরা কোনো পানির মধ্যে দিব, সেই পানির মধ্যে দিলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের যে সলিউশনটা তৈরি হবে, মানে দ্রবণটা তৈরি হবে, ওই দ্রবণটা গোলাপি কালার থাকবে। তো এই গোলাপি কালার দ্রবণটা, মানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের এই দ্রবণটা যখন আমরা ইথিন গ্যাসের মধ্যে দিব, তখন সেখানে তো এই বিক্রিয়াটা হবে আমরা বললাম, কিন্তু সেখানে দেখা যাবে যে গোলাপি কালারটা থাকতেছে না, মানে সেখানে সলিউশনের ভিতরে কোনো ধরনের গোলাপি কালার থাকবে না। তো গোলাপি বর্ণটা আবার কি হয়ে গেল, বিদূরিত হয়ে গেল বা বিনষ্ট হয়ে গেছে, অপসারিত হয়ে গেছে। এই থেকেও বোঝা যায় যে হ্যাঁ, আমি যে কম্পাউন্ডটা নিলাম সেই কম্পাউন্ডটা অ্যালকিন। তুমি কোনো, তোমরা কোনো সলিউশনের ভিতরে, মানে কোনো দ্রবণের মধ্যে কি অ্যালকিন দিছে কিনা বা অ্যালকিন আছে কিনা জানার জন্য আমরা দুইটা কাজ করতে পারি। একটা কাজ হচ্ছে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশন তৈরি করে সেখানে দিয়ে দিব, দিয়ে দিয়ে দেখি গোলাপি কালারটা চলে যায়, তাহলে আমরা বুঝে দিব হ্যাঁ এই বিক্রিয়াটা, এই বিক্রিয়ার মধ্যে যে সাবস্টেন্সটা দেওয়া হয়েছে, যে পদার্থটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যালকিন। সেটা ইথিন হতে পারে, প্রোপিন হতে পারে, আমি জানি না, তবে সেটা অ্যালকিন। আবার ঠিক একইভাবে এই একই কাজ, তোমাকে একটা সলিউশন দিয়ে দিলাম, আমি বললাম যে এটা ইথিন কিনা, অ্যালকিন কিনা, দ্বিবন্ধন আছে কিনা। সেক্ষেত্রে তোমাদেরকে আমি যদি বলি ওইখানে কি দিয়ে দেওয়ার জন্য, ব্রুমিন দ্রবণ দিয়ে দেওয়ার জন্য, ব্রুমিন দ্রবণ কালার লাল বর্ণ, ব্রুমিন দ্রবণ দিয়ে দিলে যদি দেখো ব্রুমিন দ্রবণের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো লাল কালারটা চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিনস ওই যে ওই বিক্রিয়াটা হয়েছিল ডাইব্রোমো ইথেন তৈরি হয়েছিল। তাহলে সেই সেই পরীক্ষার মাধ্যমেও আমরা কি বুঝতে পারবো যে হ্যাঁ দ্রবণটার মধ্যে কি বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে, রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে, এখানে দ্বিবন্ধন ছিল, দ্বিবন্ধনটা ভেঙে গেছে। তো এই থেকে এই যে দুইটি পরীক্ষা, একটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারা জারণ পরীক্ষা এবং ব্রুমিন দ্রবণ পরীক্ষা, এই দুটি পরীক্ষার মাধ্যমে আমরা অ্যালকিন শনাক্ত করতে পারি, দ্যাট মিনস দ্বিবন্ধন শনাক্ত করতে পারি। আর প্লাস এগুলো তো আমাদের রাসায়নিক বিক্রিয়া সংযোজন বিক্রিয়ার মধ্যেই পড়তেছে। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন থাকার কথা না, এগুলো সবগুলি সংযোজন বিক্রিয়া ছিল। এরপরে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হলো পলিমাকরণ বিক্রিয়া, ইথিনের পলিমাকরণ বিক্রিয়া। তো তোমরা লাইনে আছে কিনা আমি একটু দেখি নেই, তোমরা আসো নাকি সবাই? ওকে, তাহলে একটা কাজ করো, এতক্ষণ যাবত তো স্যারের লেকচার শুনছো তোমরা, তাই না? এখন স্যার ছোট একটা রিয়েকশন করতে দিব তোমাদেরকে, আমি আশা করি তোমরা 7 জন বা 8 জন যারাই আছো এই রিয়েকশনটা কমপ্লিট করে দাও আমাকে, তাহলে আমি বুঝতে পারবো এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো। ছোট একটা রিয়েকশন দিচ্ছি এই কনসেপ্টের ভিতরেই, তারপর আমরা একটা নতুন রিয়েকশনে যাব। তো রিয়েকশনটা সবাই একটু চিন্তা করে বলবা যে কি হবে প্রোডাক্টটা, শুধু নামটা বলতে পারলে হবে স্যার এই যৌগটা হবে বা আহ, কেমনটা আসে দেখো।
আমি এতক্ষণ যাবত যে সংযোজনগুলো বিক্রিয়াগুলো দেখালাম সেগুলো সবগুলো সংযোজন বিক্রিয়া ছিল। পানি সংযোজন, তারপরে ব্রোমিন সংযোজন, হাইড্রোজেন সংযোজন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংযোজন বলবো না, আমরা এটাকে বলবো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্বারা জারণ। তো তোমরা দেখো আমাকে এই রিঅ্যাকশনটা সম্পর্কে বলো। আমি রিঅ্যাকশনটা লিখতেছি, কি হবে প্রোডাক্ট? CH2 ডাবল বন্ধনে দিচ্ছি, আর 2 কার্বনের নিচ্ছি, ইথিনে নিচ্ছি। ইথিন ফেভারিট যৌগ আমাদের অ্যালকিনের মধ্যে। হ্যাঁ, আমি এখানে এইচ বিআর দিলাম, হাইড্রোজেন ব্রোমাইড, আর তাপ দিচ্ছি উচ্চ তাপ উচ্চ চাপ। নিকেল প্রভাবক মনে করো দিয়ে দিলাম, নিকেল প্রভাবক দিলাম। তো প্রভাবক জাস্ট বিক্রিয়াটাকে তাড়াতাড়ি করতে সাহায্য করবে। আমি এখানে নিকেল প্রভাবক দিলাম, ইউজ না করলেও হয়। তো আমাকে তোমরা এখন বলো, এই যে প্রোডাক্টটা মানে এখন যে বিক্রিয়াটা পাবে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হতে পারে? গেস করে সবাই বলার চেষ্টা করো, যদি লিখতে পারো লেখো, লিখে বলো। CH2 ডাবল বন্ধন CH2 HBr যুক্ত করব, তাহলে কি হতে পারে? দেখি কেউ বলতে পারো কিনা। ইথেন হবে না? যে বলছো নাম কি তোমার? হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখো আমি তুমি যেটা বলতে চাচ্ছ সেটা কি এরকম? ইথেন বলছো না? CH3 বন্ড CH3 এটা বলতেছো? CH3 বন্ড CH3 এটাই তো ইথেন না, যেটা বললা তুমি ইথেন? হ্যাঁ, আমি একটু বুঝতে চেষ্টা করতেছি যে ইথেন কেন হবে। এখানে যে যৌগটা আমাদের বিকারক কি, মানে আমরা যেটা যুক্ত করতেছি সংযোজন করতেছি কি হাইড্রোজেন ব্রোমাইড, তাই না? HBr। তাহলে HBr এর মধ্যে লাইনটা কেটে গেছিল। ঠিক আছে, তোমরা সবাই অ্যাড হয়ে নাও। আসো মানে এখন কয়জন? 4 জন। হ্যাঁ, ঠিক আছে। দেখো মাঝখান দিয়ে একজন বললো যে ইথেন হবে, ঠিক আছে, অসুবিধা নাই। ইথেন হয় কিনা আমরা একটু দেখি, জাস্টিফাই করে দেখি। আমাদের যে রিয়েক্ট্যান্টটা সেটা হচ্ছে HBr মানে হাইড্রোজেন ব্রোমাইড। এই হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ধনাত্মক পার্ট H+, আর ঋণাত্মক পার্ট হচ্ছে Br-। তার মানে আমি যে জিনিসটা সংযোজন তোমাদেরকে করতে দিলাম সেটার মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে Br। তাহলে তোমরা যখনই এই জগতের মধ্যে ডাবল বন্ধন আছে, ডাবল বন্ধনটার মধ্যে তো আমি এতক্ষণ ধরে যেভাবে লিখলাম সেই অনুসারে দ্বিবন্ধনটার মধ্যে একটা বন্ধন ভেঙে ফেলার কথা, তাই না? একটা বন্ধন যদি আমি ভেঙে ফেলি, নসীন যে যোগটা লিখলো, নসীনের যোগটা কারেক্ট আছে, অর্থাৎ তো এটা পারছে। আমি আবার করে দিচ্ছি, বুঝে দিচ্ছি। CH2 বন্ড একটা বন্ধন দিচ্ছি, আরেকটা বন্ধন কিন্তু ভেঙে গেছে সেজন্য। আর এখানে দেখো CH2 আবার আরেকটা বন্ধন ভেঙেছে, নাই। তাহলে এখানে একটা বন্ধন খালি, এখানে একটা বন্ধন খালি, তাই না? এখন আমাদের বিকারকের দুইটা পার্ট, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে Br। তাহলে এটা অবভিয়াসলি দুইটা পার্ট দুইটা জায়গায় চলে যাবে।
একটা যদি স্যার কোথায় দিব এটা জিজ্ঞেস করতে পারো, তোমার যেখানে ইচ্ছা সেখানে দিতে পারো, এই সেখানে দিতে পারো, এই সেখানে দিতে পারো, তবে যেটাই দাও দুই জায়গায় দেওয়া যাবে না। আমি এখানে একটা এইচ দিলাম, আর তাহলে বিয়ারটা কোথায় যাবে, এই জায়গায় যাবে। এখন দেখো তাহলে যখন নামটা কি হয় CH2 আর এখানে একটা এইচ, মানে CH3। তোমরা পরীক্ষার সময় তো এটা লিখবে না, তোমরা অবভিয়াসলি যোগের সংকেতটা লিখবে। ওটা বোঝার জন্য আমি কিভাবে আসলো সেটা দেখাচ্ছি। CH3 তাই না, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, আর একটা বিআর যখন যুক্ত হবে তাহলে কি লেখা যায়, CH2 বন্ড CH2 বিআর, CH2 বন্ড CH2 বিআর। অর্থাৎ আমরা যদি ইথিনের মধ্যে HBr যুক্ত করি একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে, অ্যালকাইল হ্যালাইড তৈরি হচ্ছে। এই অ্যালকাইল হ্যালাইডের নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। তো ইথাইল ব্রোমাইড যদি বলতেছি, তাহলে ইথাইল ব্রোমাইডকে আরেকটা নামে বলা যায়, সেটা হচ্ছে কে বলতে পারবে, ইথাইল ব্রোমাইডের আরেকটা নাম আছে, আরেকটা ভালো নাম আছে, এটা প্রাচীন নাম, ইথাইল ব্রোমাইড বলে বলাটা প্রাচীন নাম, এটার একটা ভালো নাম আছে, কে বলতে পারবে কিনা দেখি বলো, আমি আগের ক্লাসগুলো তো অনেকবার বলছিলাম। হ্যালো ইথেন। এখানে তো হ্যালো নাই স্যার, ঠিক আছে হয়ে গেছে, হ্যালো কেন হবে, এটা তো ব্রোমিন, তাহলে কি বলবা স্যার ব্রোমো ইথেন। হ্যাঁ ব্রোমো ইথেন, ভেরি গুড। তাহলে দেখো হ্যালো ইথেন বলা যাচ্ছে না কারণ এখানে হ্যালোজেন নাই, কিন্তু হ্যালোজেনের মধ্যে স্পেসিফিক করে দিয়ে দিয়েছি তো আমি ব্রোমিন, তাহলে এটার নাম হচ্ছে ব্রোমো ইথেন অথবা ইথাইল ব্রোমাইড। তাহলে একটা জিনিস লক্ষণীয় যে আমরা ইথিন থেকেও অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারতেছি। আমি আবার বলে নিচ্ছি, ইথিন থেকেও কিন্তু আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারতেছি। এটা রিয়াকশন বিক্রিয়াটা বইতে নাই, কিন্তু আমি এই রিয়াকশনটা এখানে আলোচনা করার মানে একটা হচ্ছে যে আমরা কিন্তু উল্টা কাজটা করছিলাম, ইথাইল ব্রোমাইড থেকে মানে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন তৈরি করছিলাম প্রস্তুতিতে। যখন আমরা ইথিন প্রস্তুত করছিলাম তখন খেয়াল করে দেখো আমরা এই অ্যালকাইল হ্যালাইড থেকে ইথিন প্রস্তুত করছিলাম, কিন্তু এখন আবার আমরা রাসায়নিক বিক্রিয়া করতে গিয়ে ইথিন থেকে আবার ইথাইল হ্যালাইড, দ্যাট মিনস অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতেছি। তাহলে পরীক্ষার সময় এই কাজটাই টিচার করে দিবে, অর্থাৎ টিচার বলে দিবে এ থেকে বি তৈরি হচ্ছে, এ হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, বি হচ্ছে তাহলে কি, যদি এখানে সালফুরিক অ্যাসিড দিয়ে দেয়, সরি সালফুরিক অ্যাসিড না, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেয় তাহলে আমরা বুঝে নিব হ্যাঁ বি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তখন গ নাম্বারের মধ্যে হয়তো এটা জিজ্ঞেস করলো, ঘ নাম্বারে বলবে যে তাহলে বি থেকে কীভাবে এ পাওয়া যাবে, মানে উল্টা কাজটা, বি থেকে কীভাবে এ পাওয়া যাবে, তাহলে বি থেকে কীভাবে এ পাওয়া যাবে, এই যে এখন আমি যে রিয়েকশনটা লিখলাম সেভাবে, অর্থাৎ অ্যালকাইল ইথিন থেকে অ্যালকাইল হ্যালাইডটা আমরা পেয়ে যাব। যাই হোক তোমরা রিয়েকশনটাও করতে পারছো, সেটার জন্য ধন্যবাদ। বলো কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার পাশে যদি প্লাস না দিই, বিক্রিয়কের পাশে যদি প্লাস না দিই, উপরে যে এইচবিআরটা দিল ওইটা ভেঙে, মানে বিক্রিয়াটা ওভাবে করতে হবে না, উপরের বিক্রিয়াটা ভেঙে উৎপাদ হিসেবে দেখাতে হবে। পাশে যেহেতু এখানে কোনো প্লাস দেওয়া নাই, ইথিনের প্লাস মাইনাস না দিতে চাচ্ছ, আমি তো মানে আপনি যেভাবে বিক্রিয়কটা দেখালেন ওখানে তো কোনো পাশে কোনো ইয়া নাই, শুধু ইথিন দেওয়া, সো এইচবিআর কে ভেঙে আমরা এখানে ব্রোমো ইথেন পাইলাম, মানে জিনিসটা এমনই হবে না। এখন আমি বলে নিচ্ছি, হ্যাঁ এইচবিআর এর ভিতরে কোথায় এইচ এর ভিতরে কোনটা প্লাস, বিআর এর মধ্যে কোনটা মাইনাস, এটা তো আমরা নিজেরা জানি, ওটা দেখাতে হবে না, মানে এখানে এইচ প্লাস কিনা বি মাইনাস কিনা এটা দেখাতে হবে না, এটা একটা দিক গেল। আর এইচবিআর প্লাস দিয়ে আমরা যদি এই রিয়েকশনটা লিখি, তুমি যে কোশ্চেন করছো তুমি একটু খেয়াল করো আবার, CH2 ডাবল বন্ধন CH2 যোগ HBr এরকম করেও লিখতে পারতাম, ঠিক আছে, এইভাবেও লিখতে পারতাম। HBrটা আমি ওই অ্যারো চিহ্নের উপরে না লিখে প্লাস দিয়েও লিখতে পারতাম, লিখে তারপর অ্যারো চিহ্ন দিয়ে এই যে এখন যে বিক্রিয়াটা হলো সেটাও দিতে পারি, অর্থাৎ বিক্রিয়কটা HBr বিক্রিয়কটা অ্যারো চিহ্নের উপরেও দিতে পারি অথবা প্লাস দিয়েও দিতে পারি। তুমি কি এই কোশ্চেনটা জিজ্ঞেস করছিলা? জি স্যার। হ্যাঁ এখন দেখো তোমরা প্রোডাক্ট মানে উৎপাদের মধ্যে কি উপরেরটা লিখবে না নিচেরটা লিখবে এটা বলতে পারো। যদি কেউ উপরেরটাও লিখে থাকো তাহলে টিচার নাম্বার দিবে, কারণ এটা আর এটা একই কথা, এটা যদি তুমি গাঠনিকভাবে লিখলাম মানে স্ট্রাকচার অনুসারে লিখলাম, আর নিচেরটাতে সংক্ষেপে লিখলাম, এখানে বন্ধনটা দেখানো হচ্ছে না ভালো করে, জাস্ট আমরা নিজেরা বুঝে লিখে ফেললাম যে এখানে হাইড্রোজেন এখানে দুইটা, তো একটা এখানে যুক্ত হবে আর বিআরটা এখানে যুক্ত হবে, সেটা এখানে লিখে দিলাম, এটা করা যেতে পারে। তো আশা করি এতটুকু পর্যন্ত তার কারো কোনো প্রবলেম থাকার কথা না, বুঝছো এতটুকু পর্যন্ত সবাই? জি স্যার। হ্যাঁ তোমাদেরকে আমি আরেকটা ক্রিয়েটিভ কোশ্চেন দিচ্ছি, দেখি যে দুই তিনজন তো রেসপন্স করছে, এটা পারো কি না, একই জিনিস দেখো খেয়াল করো, আমি আশা করি তোমরা এটাতে কমপ্লিট হয়ে যাবা, কিন্তু পারার কথা।
CH2 ডাবল বন্ধন CH সিঙ্গেল বন্ধন CH3, এই দুটোর নাম কেউ বলতে পারবা? CH2 ডাবল বন্ধন CH বন্ড CH3, অথবা অনেকে এটা এভাবে লেখো CH3 বন্ড CH, হ্যাঁ, ডাবল বন্ধন CH2, একই কথা। আমি এদিকটা এদিক ঘুরাই লিখলাম। এটার নাম কেউ কি জানো? প্রোপিন, ভেরি গুড। হ্যাঁ, এটার নাম হচ্ছে প্রোপিন। আমি কিছুক্ষণ আগে যে বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়া দেখাইছিলাম সবগুলো দেখাইছিলাম মিথিন দিয়ে, এখন দিয়ে দিলাম একটা কার্বন বাড়াই দিলাম, নাম দিয়ে দিচ্ছি প্রোপিন। এখন এখানে দেখো আমি HBr দিচ্ছি, HBr। তাহলে প্রোডাক্টটা কী হবে? আমি নিচের দিকে দেখাচ্ছি, আমার ওই পাশের জায়গা তোমাদের ক্যামেরাতে আসবে না। তো HBr দিচ্ছি নিচের দিকে, বলো তো এইবার প্রোডাক্টটার মধ্যে কী হতে পারে? এখানেও দুইটা পার্ট, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে বিআর। এখানে ডাবল বন্ধনটা কোন জায়গায় আছে? এই দুইটা কার্বনের মধ্যে আছে নাকি এই দুইটা কার্বনের মধ্যে আছে? অবভিয়াসলি প্রথম দুইটা কার্বনের মধ্যে, মানে এই পাশের কার্বন দুইটার মধ্যে আছে। তার মানে বন্ধন ভাঙলে এই দুইটা কার্বনের মধ্যেই বন্ধন ভাঙবে। আর এটা অবভিয়াসলি বোঝা যাচ্ছে এই দুইটা পার্ট থেকে, অর্থাৎ হাইড্রোজেন এবং ব্রোমিন এই দুই কার্বনের মধ্যেই যাবে, তাই না? তো এক্ষেত্রে আমি স্ট্রাকচারটা আবার লিখে নেই বোঝার জন্য। CH3 বন্ড CH ডাবল বন্ধন একটা বন্ধন হয়ে যাবে, ঠিক আছে? আর এখান থেকে হচ্ছে CH2। এখন একটা বন্ধন যেহেতু নাই, তাহলে এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি, তাই না? বলতে হবে তোমাদের হাইড্রোজেন আর বিআর আমি কি ইচ্ছা মতো দিলে হবে কি না, বা কোথায় দিতে পারি? দেখো অনেকে তোমাদের মধ্যে বলতে পারো স্যার আমি এই হাইড্রোজেনটা এখানে দিব আর এই বিআরটা এখানে দিব। আবার অনেকে বলতে পারো না স্যার আপনি তো বলছেন ইচ্ছা মতো দেওয়া যাবে, তাহলে আমি এখানে বিআর দিব আর এখানে হাইড্রোজেন দিব। কেউ এটা বলবে, কেউ বলবে আমি আগে যেটা লিখছিলাম আমি একটু আবার ওটা লিখি। এখানে ওরা কেউ আবার এখানে বিয়ে দিতে চাচ্ছে, এখানে দিতে চাচ্ছে। দেখো যোগ্য দুইটা কিন্তু কমপ্লিটলি আলাদা। এটা CH3 বন্ধন CH2 বিআর CH2 বন্ধন H, আবার এখানে CH3 CH2 H CH2 বিআর, দেখতে আলাদা কিন্তু তাদের নাম একই। অর্থাৎ এটা হচ্ছে ব্রোমোপ্রোপেন, এটার নামও ব্রোমোপ্রোপেন, ঠিক আছে? এখন দুইটার নামে যেহেতু ব্রোমোপ্রোপেন, তাহলে আমি এখন আসলে কোন প্রোডাক্টটা তৈরি হবে সেটা এখন মুখ্য বিষয়। তো এক্ষেত্রে বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে যদি এমনটাই হয়ে যায় তাহলে যে ব্রোমিন যেটা মাইনাস যে অংশটা সেই অংশটা যে কার্বনের মধ্যে হাইড্রোজেন কম আছে সেটার মধ্যে যাবে। অর্থাৎ দ্বিবন্ধন যে দুইটা কার্বনের মধ্যে ছিল যেটার মধ্যে হাইড্রোজেন কম থাকবে ওটার মধ্যেই ওই বিকারকের মানে যেটা আমরা যুক্ত করতে চাচ্ছি তার মাইনাস পার্টটা ওই কম হাইড্রোজেন যুক্তটার মধ্যে যাবে। আর সহজ কথা হচ্ছে প্লাস মানে হাইড্রোজেনটা বেশি হাইড্রোজেন যুক্তের মধ্যে যাবে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে আমাদের যে দুইটা প্রোডাক্ট নিচে যে দুইটা উৎপাদ দেখলাম সেই উৎপাদের মধ্যে এই উৎপাদটাই আসলে তৈরি হবে, আর ওই পার্শ্ববর্তী যে উৎপাদটা আমরা পাচ্ছি সেটা কম তৈরি হবে, অল্প পরিমাণে তৈরি হবে। অর্থাৎ ওই উৎপাদটা আমাদের লিখতে হবে। তোমাদের বইতে বিক্রিয়াটি নেই, বিক্রিয়াটি আছে ইথিন পর্যন্ত, তা আমরা প্রোপিন দিয়ে করলে এই প্রবলেমটা পড়ে যাব। তো এক্ষেত্রে আমি দেখাই দিলাম যে 3 কার্বন যুক্ত যদি হয়েই যায় তাহলে দ্বিবন্ধন যদি থাকে, তোমাদেরকে যদি বলে যে হ্যাঁ হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করো, তাহলে তোমরা কি করবা? মাইনাস পার্টটা যে কার্বনের হাইড্রোজেন কম থাকবে সেই কার্বনে যুক্ত করে দিবা। এবং এখানে মনে রাখার বিষয় হচ্ছে আমার এই পাশে যে CH3 আছে মানে এই পাশে যে কার্বনটা আছে সেই কার্বনের মধ্যে কোনোভাবেই হাত দেওয়া যাবে না, কারণ এই কার্বনটার মধ্যে কোনো দ্বিবন্ধন নাই। দ্বিবন্ধন যে কার্বনগুলোর মধ্যে থাকবে সেগুলো বিবেচনা করা লাগবে। তো আমরা আশা করি এই যে সংযোজন বিক্রিয়ার এই কারিশমাগুলো অর্থাৎ এই মেকানিজমগুলো আমরা বুঝতে পারলাম। এখন আরেকটা রিয়েকশন আছে, রিয়েকশনটা দিয়ে আমরা আজকের যে অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়াটা শেষ করে দিব। তো আমাদের সেই পরের বিক্রিয়াটার নাম হচ্ছে পলিমাকরণ বিক্রিয়া। আমাদের অনেক টাইম নেওয়া হচ্ছে। দেখো পলিমাকরণ বিক্রিয়ার কথাটার মানে কি? পলিমাকরণ বিক্রিয়া এখানে একটা ওয়ার্ড আছে পলি মানে হচ্ছে অনেকগুলো, মাকরণ বিক্রিয়া মনোমার, মার মানে হচ্ছে মনোমার, পলিমার করণ মানে করব, পলিমার তৈরি করব। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় পলিমার তৈরি করা হয়, যে রাসায়নিক বিক্রিয়ায়
পলিমার তৈরি করা হয়, বড় একটা অণু তৈরি করা হয়, ছোট ছোট অণু দিয়ে বড় একটা অণু তৈরি করা হয়। অনেকগুলো ছোট অণু দ্বারা বড় একটা অণু তৈরি করার যে প্রক্রিয়া, যে বিক্রিয়া, সেটাকে বলা হয় পলিমাকরণ বিক্রিয়া। এবং আমাদের মজার বিষয় হচ্ছে আমরা যে অ্যালকিন পড়তেছি, সেই অ্যালকিন পলিমাকরণ বিক্রিয়াটা অংশগ্রহণ করে, অর্থাৎ অসংখ্য অ্যালকিন পরমাণু, অন্য কিছু দিতে হবে না, মানে ওর সাথে অন্য কিছু যুক্ত করা লাগবে না, অসংখ্য অ্যালকিন পরমাণু নিজেরা নিজেরা যুক্ত হয়ে বড় এক বৃহদাকার অণু তৈরি করে। আর এই যে অ্যালকিনগুলো নিজেরা নিজেরা যুক্ত হয়ে বড় অণু তৈরি করা, এটাকে বলা হচ্ছে পলিমাকরণ বিক্রিয়া। তো আমরা আবার একই কথা, আমরা ছোটো সেই অ্যালকিনটা নিচ্ছি। আমাদের ছোটো সেই অ্যালকিনটার নাম হচ্ছে CH2 ডাবল বন্ধন CH2, যেটার নাম তোমরা জানো, কিছুক্ষণ আগে বলছি ইথিন। যেহেতু আমি আগে বলে নিচ্ছি অ্যালকিন পলিমাকরণ বিক্রিয়া দেয়, দ্যাট মিনস তারা বড় একটা পলিমার অণু তৈরি করবে, সেজন্য প্রত্যেকটা অ্যালকিন এক একটা মনোমার, প্রত্যেকটা অ্যালকিন এক একটা মনোমার। তাহলে এখানে আমার ইথিন একটা মনোমার, তাহলে এই মনোমার অনেকগুলো মনোমার, মানে একটা না, অনেকগুলো মনোমার, অসংখ্য মনোমার নিজেদের মধ্যে নিজেরা বিক্রিয়া করে যুক্ত হয়ে বড় আকার একটা অণু তৈরি করে, পলিমার অণু তৈরি করে। এখন এই ইথিন যদি একটা মনোমার হয়ে থাকে, অসংখ্য নিতে হবে না? অসংখ্য মানে হচ্ছে, আমি কয়টা সেটা তো বলি নাই, অসংখ্য মানে হচ্ছে ইনফিনিটি সংখ্যা। তো আমাদের এই অসংখ্যটা বোঝানোর জন্য আমরা এখানে একটা পাশে n লিখে দিব, অর্থাৎ n সংখ্যক, nটা তুমি 1000, 10,000, 15,000, 20,000 ধরতে পারো, n সংখ্যক ইথিন মনোমার। এখন n সংখ্যক ইথিন মনোমার মনে করো একটা পাত্রের মধ্যে নিলাম, নিয়ে আমি সেখানে উচ্চ চাপ প্রয়োগ করলাম, আর সেখানে তাপমাত্রা তো দিলাম এটাই, সামান্য এই কিছু পরিমাণ অক্সিজেনও ব্যবহার করা যেতে পারে, সামান্য কিছু অক্সিজেন, সামান্য অক্সিজেন, উচ্চ তাপ, উচ্চ চাপ। তো এখন কথা হলো স্যার উচ্চ চাপের কোনো একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে কি না? হ্যাঁ আছে হয়তো বা। সাধারণত 1000 বায়ুমণ্ডলীয় চাপ ব্যবহার করা হয়, মানে চাপটা রাখতে হয় 1000 অ্যাটমসফিয়ার, আর তাপমাত্রা প্রায় 200-র উপরে রাখতে হয়। তো এটা হয়তো বা ইথিনের জন্য ফিক্সড, কিন্তু অন্যান্য অ্যালকিনের জন্য হয়তো বা সেটা ফিক্সড না, সেই জন্য তোমরা ওইটা তো বইতে নাই, তোমরা সেক্ষেত্রে অন্যান্যগুলো যদি ইনকেস দিয়ে দেয়, তখন তোমরা উচ্চ উচ্চ চাপ লিখবা। এক্ষেত্রে আমি এটার ক্ষেত্রে উচ্চ চাপ লিখে রাখছি, তোমরা চাইলে ইচ্ছা করলে এখানে 210 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর 1000 এই অ্যাটমসফিয়ার, ATM অ্যাটমসফিয়ার চাপ, এই দুইটা কাটিয়ে লাগবে, উচ্চ চাপ এবং উচ্চ তাপের যে মানটা, এটা ইথিনের জন্য ফিক্সড, অন্যান্যগুলোর জন্য কিন্তু হবে না, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট মান লাগবে, এক এক রিয়েকশনের জন্য এক এক রকম হবে, মানে এক এক মনোমারের জন্য এক এক রকম হবে। তো ইথিন মনোমারের জন্য এরকমটা আমরা এই ক্রাইটেরিয়াতে সামান্য অক্সিজেন সহকারে যখন বিক্রিয়া করাবো, তখন পলিমার তৈরি হবে। তো আমি আবার এই অংশটা, মানে সামনের অংশটা আমি নিচে লিখতেছি, তো তোমরা একটু দেখাও এখানে কয়টা মনোমার আছে, অসংখ্য মনোমার আছে। তো আমি একটা মনোমার লিখলাম, একটা মনোমার লিখলে CH2 ডাবল বন্ধন CH2, খেয়াল করো এখানে ডাবল বন্ধনটা ভেঙে যাবে, উচ্চ চাপে এই ডাবল বন্ধনটা ভেঙে যাবে, তাহলে একটা বন্ধন হয়ে যাবে, এই কার্বনের এক হাত খালি হয়ে যাবে, ঠিক আছে, এই কার্বনের একটা হাত খালি হয়ে যাবে। আমি নিচে দিয়ে দেখাচ্ছি না, এবার কিন্তু পাশে দিয়ে দেখাচ্ছি, কারণ এখানে অন্য কোনো পরমাণু নেই। এবার দেখো এখানে অসংখ্য আছে না, আমি তো অসংখ্যটা এখানে লেখা সম্ভব নয়, মাত্র একটার বন্ধন ভেঙে লেখলাম, আরেকটারও দেখে একই অবস্থা, CH2